বিশাল বড় একটি ব্রিজ, আপাদমস্তক লোহা দিয়ে নির্মিত সেটি। বিরাট লম্বা এই ব্রিজের ওপর ব্যস্ত নাগরিক জীবন, যানবাহন, লোকজন, পিচঢালা রাস্তা, গতিশীল একটি সমাজের সর্বাঙ্গীন চালচিত্র। ভাঙাচোরা লোহার রেলিনের গায়ে জুতোর শুকতলাটা একটু ঘষে নিল আগন্তুক যুবা। কিছু একটা লেগেছিল এর নিচে, চ্যাটচ্যাটে কিছু। এতে পা হড়কে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে ঘষে নিয়ে ৩-৪ পা এগিয়ে পরীক্ষা করে দেখে নিল কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে মুখ তুলে সোজা তাকালো সামনের দিকে। একটি বিশাল বড় লোহার সেতুর সামনে এখন একা দাঁড়িয়ে সে। নিচ দিয়ে বহমান একটি সরু নদী। সেতুটি অবশ্য এখন আর পূর্ণাঙ্গ অবস্থায় নেই। ভাঙাচোরা ক্ষতবিক্ষত লোহার স্তূপের একটি কংক্রিটের জঙ্গল হয়ে ভেঙে পড়ে আছে এটি। নিচের নদীটির অবস্থাও তথৈবচ। এর খাতটি দেখলে বোঝা যায় একসময় বেশ চওড়া ছিল নদীটি। নিশ্চয়ই জলও প্রচুর ছিল। এখন শুকিয়ে রুগ্ন হয়ে গিয়েছে এর কলেবর। বেশিরভাগ স্থানে আবার চড়া পড়ে আরো ক্ষীণকটি হয়ে এসেছে এর আয়তন। কি যেন নাম এই সেতুটির? মাথায় কয়েকবার হাত ঘষে নিবে যুবা। না, এখন কিছুতেই মনে আসছে না। যাক, এখন এই ভাঙা সেতুর মধ্য দিয়ে পথ করে নিয়েই তাকে এগোতে হবে সামনের দিকে, তার গন্তব্য ওপারে। খানিকক্ষণ আশেপাশে তাকিয়ে সবকিছু জরিপ করে নিল যুবাটি। তারপর পা বাড়িয়ে এগোতে যাবে, এমন সময় একটি নারী কণ্ঠের চাপা আর্তনাদ ভেসে এলো তার কানে। ঘাড় ঘুরিয়ে বাঁ পাশে তাকালো আগন্তুক যুবাটি। ওই দিক দিয়েই তো এলো আওয়াজটা। একটু দাঁড়িয়ে জরিপ করে নিল সে অঞ্চলটিকে। তারপর একটি জীর্ণ ঘোরানো লোহা সিঁড়ি ধরে সাবধানে নিচে নেমে এলো সে। মাটিতে নেমে ২ পা এগিয়ে থমকে গিয়ে একবার কোমরের পিছন দিকে হাত বুলিয়ে নিল যুবাটি। ওইখানে রাখা রক্ষা কবচে হাত বুলিয়ে একটু নিশ্চিন্ত হয়ে নিতে চাইল সে। তারপর এগিয়ে গেল সামনে লোহা লক্করের জঞ্জালের স্তূপের দিকে। ওইখানেই কিছু গন্ডগোল আছে বলে তার অনুমান। লোহালক্কর ও কংক্রিটের বিরাট আবর্জনার স্তূপটিকে অতিক্রম করে একটু এগিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে ভূগর্ভস্থ একটি ভাঙাচোরা বিরাট বড় ঘর। জায়গায় জায়গায় এর ছাদ নেমে এসেছে মেঝেতে। কিরকম যেন আবছা অন্ধকার ঘরটিতে। সামনের দৃশ্য খুব একটা বোঝা যাচ্ছে না। এই বিরাট ঘরটিতে ঢুকে খানিকটা এগিয়ে একটি সিঁড়ির কাছে পৌঁছে থমকে দাঁড়ালো যুবাটি। সামনে গন্ডগোল। একটি তরুণীকে ঘিরে দাঁড়িয়ে ৪ জন যুবক। তাদের পরনের পোশাক শতচ্ছিন্ন হলেও বোঝা যায় যে সেগুলি কোনো ইউনিফর্ম, যদিও তাদের আচরণ যথেষ্ট দুর্বিনীত, বিশৃঙ্খল। ভালো করে তাদের হাবভাব দেখতে লাগলো যুবাটি। তরুণীর অবস্থাও তথৈবচ। বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে একটানা লড়াই করে শেষে ক্লান্ত হয়ে গিয়েছে সে। তার হাত পা বেঁধে ফেলা হয়েছে। মুখে একটি কাপড় গোঁজা হয়েছে যাতে আর আওয়াজ বেরোতে না পারে। কোনো মতে একদিকে এলিয়ে পড়ে দম নিচ্ছে সে। আর এই গোটা দলটির একপাশে একটি বাচ্চা মেয়ে পড়ে রয়েছে অনাদরে, অবহেলায় কঠিন মেঝের ওপর। তার দিকে এক পলক চোখ বুলিয়ে নিল যুবাটি।
বুকের সামান্য ওঠাপড়ায় বোঝা গেল বাচ্চাটি মৃত নয়, অজ্ঞান। সব দেখে শুনে এবারে সামনের দিকে এগিয়ে এলো যুবা। এতক্ষণ তরুণীকে নিয়ে ব্যস্ত থাকায় প্রথমে তাকে নজর করেনি চারজনের দলটির কেউই। এখন হালকা অন্ধকার ভেদ করে সামনের আলোর দিকে এগিয়ে আসতেই দলটির নজর পড়ল যুবার দিকে। তরুণীটিকে ছেড়ে যুবার দিকে এগিয়ে এলো তারা। মঙ্গলময় ঈশ্বর সকলের ভালো করুন। এখানে কি হচ্ছিল তা জানতে পারি? দলটির প্রত্যেকের কাছেই অস্ত্র ছিল। এখন যুবকের কথা শুনে তিনজনে অস্ত্র বের করল। সামনে থেকে এক ব্যক্তি এসে পিস্তল তাক করলো যুবকের মাথা লক্ষ্য করে। দুইজন ডান দিকে দাঁড়ালো উদ্যত পিস্তল হাতে, আর চতুর্থ ব্যক্তি এসে দাঁড়ালো তার বাঁ দিকে। সে এখনো অস্ত্র বের করেনি বটে, তবে লোকটির হাবে ভাবে বোঝা গেল যুবকের দিক থেকে বিন্দুমাত্র নড়াচড়া হলেই অস্ত্র ব্যবহার করতে তিলমাত্র দেরি করবে না সে। এবার কথা বলে উঠল সামনের পিস্তল হাতে দাঁড়ানো লোকটি। আমরা দুপুরে খাবার খুঁজতে বেরিয়েছিলাম, চাটনি ছিল না, তুই এসে গেলি। কে তুই? কোথা থেকে এসেছিস? কি চাস এখানে? লোকটির মুখের দিকে ভালো করে তাকালো যুবা। সন্দিগ্ধ কুটিল আপাদমস্তক ভোগীর মুখ সেটি। তারপর নজর ঘুরিয়ে পিস্তলটি একবার দেখে নিল সে। 9mm ব্যারেটা পিস্তল, অটোমেটিক। খুব সুন্দর পিস্তল। এর একটা সুবিধা আছে, একবার ট্রিগার চাপলে পরপর গুলি বেরোতে থাকে। তোমাদের মারবার সময় সুবিধা হবে, কাজটা তাড়াতাড়ি হবে। এ কথায় প্রথমে খানিকক্ষণ হতবাক হয়ে যুবার মুখের দিকে তাকালো সকলে। তারপর একটি হাসির রোল উঠল দলটির মধ্যে, যেন ভীষণ আমোদের কথা বলেছে যুবাটি। এমনভাবে হাসতে লাগলো সকলে। হাসতে হাসতে সামনে দাঁড়ানো লোকটি যুবাটির দিকে একটু ঢলে পড়তেই মুহূর্তের মধ্যে তার হাতের পিস্তল কেড়ে নিয়েই লোকটির মাথায় গুলি চালালো যুবাটি। তারপরে ডান দিকে ঘুরে গিয়ে দুজনকে পলকের মধ্যে গুলি। তারা পড়ে যেতেই বাঁদিকে সবেগে ঘুরল যুবাটি। ততক্ষণে হাতে অস্ত্র তুলে প্রথম গুলিটি চালিয়ে দিয়েছে শেষ ব্যক্তি। তা উপেক্ষা করে গুলি চালাতেই ধরাশায়ী হলো সে। বন্দুকটা পড়েছিল পাশে, পায়ে করে সেটিকে সরিয়ে দিল যুবা। তারপর এগিয়ে এলো হাত পা বাঁধা তরুণীটির দিকে। ভয়ার্ত চোখে সে তখন তাকিয়ে যুবার দিকে। নড়াচড়া করো না, কেটে যেতে পারে। একটি ছুরি বার করে তরুণীর উদ্দেশ্যে কথা কয়টি বলে তাকে বন্ধন মুক্ত করল যুবা। ছাড়া পেতেই আর দেরি না করে শায়িত বাচ্চাটির দিকে দৌড়ে গেল সে। যুবাটিও কাজ সেরে এগিয়ে গেল মেঝেতে শায়িত দেহগুলির দিকে। চারজনের শরীর হাতড়ে বেরোলো খান দশেক সম্পূর্ণ ভর্তি ম্যাগাজিন। একজনের কাছ থেকে পাওয়া গেল একটি সাপ্রেসর। উল্টে পাল্টে জিনিসগুলিকে ভালো করে দেখে নিয়ে পকেটজাত করল সবকটিকে। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই, দোহাই আপনার, এক মুহূর্ত দাঁড়ান। চলে যাচ্ছিল সে। এখন কাতর গলায় আহ্বান শুনে পিছনে ফিরে তরুণীর মুখোমুখি হলো যুবাটি। কাতর চোখে তরুণীটি তখন তাকিয়ে যুবার দিকে, আর তরুণীটির পিছনে অবাক বিস্মিত দুটি বড় বড় চোখ মেলে তার দিকে সোজা তাকিয়ে বাচ্চা মেয়েটি। দেখা গেল তার জ্ঞান ফেরত এসেছে। আমি আর আমার মেয়ে, আমরা দুজনেই যাচ্ছিলাম গঙ্গার ওপারে একটি নিরাপদ আশ্রয়ে। গঙ্গার এপারে ঘাতক গোষ্ঠীর থেকে দূরে পালাতে চেয়েছিলাম আমরা। পালিয়ে এত দূর আসতে পারি, এখানে এসে ধরা পড়ে যায়। তরুণীর কথাগুলি কিরকম যেন হিজিবিজি কাটছিল যুবার কানে।
ওই শুকিয়ে যাওয়া নদী খাতটি তবে গঙ্গা নামক কোনো একটি নদীর? গঙ্গা নামটি কেমন যেন শোনা শোনা ঠেকছে তার কাছে, যেন কোনো বিস্তৃত অধ্যায়ের ছিঁড়া পাতায় খুঁজে পেয়েছিল সে এই নামটি। ওই বাচ্চা মেয়েটি, একে দেখে অপর একটি বাচ্চা মেয়ের একটি হালকা ছায়াকল্প যেন ভেসে উঠল মনে। আবার তার কিছুক্ষণ পরেই তা যেন বুদবুদের মতো মিলিয়ে গেল স্মৃতির অতলে। আর এই ঘাতক গোষ্ঠী, এ আবার কি বস্তু? আপনি এ বিষয়ে কিছু জানেন না, তাই না? সন্দিগ্ধ চোখে তার হাবভাব দেখতে দেখতে বলে উঠল তরুণীটি। প্রত্যুত্তরে কোনো কথা না বলে পিঠের ছোট ব্যাগটি থেকে একটি পুরনো আইপ্যাড বের করে আনলো যুবাটি। সেখানে একটি মানচিত্র ছিল। তা বের করে এনে তরুণীটির দিকে বাড়িয়ে ধরল যুবাটি। আমাকে এই অবস্থানে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে বারংবার। এখানেই যাচ্ছি আমি। এই জায়গাটি এখান থেকে কত দূর? আইপ্যাডে ফুটে ওঠা মানচিত্রটির দিকে চোখ গেল তরুণীর। প্রথমে একটু আলগোছে, ক্রমশ উত্তেজিত হয়ে উঠল সে মানচিত্রটির দিকে তাকিয়ে থাকতে থাকতে। বিস্ময় সুস্পষ্ট অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে অল্পক্ষণের মধ্যে। খানিকক্ষণ ভালো করে মানচিত্রটিকে দেখে নিয়ে অবাক চোখে তরুণীটি এবার ফিরে তাকালো যুবকের দিকে। এই অবস্থানের খবর আপনাকে কে দিয়েছে? এ তো প্রতিরোধ বাহিনীর একটি গুপ্ত অবস্থান, সদর দপ্তর। আমরাও তো যাচ্ছিলাম এখানেই, যেতে গিয়ে ধরা পড়ে যায়। এই জন্যই তো ওরা অত্যাচার করছিল আমার ওপর। চুপ হয়ে গেল যুবকটি, একটু যেন সতর্কও হয়ে গেল সাথে সাথে। ওই অদ্ভুত রহস্যময় পাতাল ঘরটিতে জ্ঞান হওয়া স্তব তার মাথার ভিতর থেকে কে যেন বারংবার প্রতিনিয়ত বিভিন্ন রকম নির্দেশ পাঠাচ্ছে। প্রথমে একটু অস্থির হয়ে গিয়েছিল যুবাটি মাথার ভিতর থেকে মানুষের কণ্ঠে পরিষ্কার নির্দেশ শুনে। এখন অবশ্য নির্দেশও সেরকম আসছে না। এছাড়া সে অভ্যস্ত হয়ে গিয়েছে বিষয়টা শুনে শুনে। তবে বেশ খানিকক্ষণ পর পর একটি পথ নির্দেশ পাচ্ছে মাথায়। সেটা শুনে শুনেই এতদূর এসেছে সে। চুপ করে গেল যুবকটি। এত কথা তরুণীটিকে বলা যাবে না, সতর্ক থাকাই ভালো। আমার গন্তব্য তো ওইদিকেই। আপনারা আমার সঙ্গে আসতে পারেন। অসংখ্য একি সহাস্য মুখে ধন্যবাদ জানাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল তরুণীর। যুবকটির পাঁজর ঘেঁষে একটি ক্ষতচিহ্ন, রক্ত বেরোচ্ছে সেখান দিয়ে। গুলি লেগেছে তো আপনার? আপনি ওই পাথরটার উপর বসুন, আমি ব্যবস্থা করছি। বাঁদিকের ক্ষতস্থানটির দিকে চোখ নামিয়ে ভালো করে তাকালো যুবকটি। এই সুযোগে কোথা থেকে একটি ব্যাগ টেনে বার করল তরুণীটি। যুবককে তখনও দাঁড়িয়ে ক্ষতস্থানটি পরীক্ষা করতে দেখে অনুযোগের সুরে বলে উঠল সে, এ কি, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বসুন, ভয় নেই। আমি একজন শিক্ষিত চিকিৎসক। ক্ষতস্থানটি থেকে এটা পরিষ্কার যে গুলি আপনার শরীরে ঢোকেনি, পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। তবে ক্ষতস্থানের মুখটি সেলাই করে বন্ধ করে দেওয়া দরকার, নয়তো রক্ত পড়তেই থাকবে। বসুন, ওই পাথরটাই বসুন, কোনো ভয় নেই। বসুন বসুন। পুপুন, এদিকে এসো তো মা। আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রথমেই এই হঠাৎ অধিবেশনে আপনাদের তড়ি ঘড়ি ডেকে নিয়ে আসবার জন্য। আপনারা নিজ গুণে আমায় ক্ষমা করে দেবেন।
আমরা আপনার থেকে বয়সে অনেকটাই নবীন সর্বাধিনায়ক। এভাবে ক্ষমা চেয়ে আমাদের বিড়ম্বনায় ফেলবেন না। আপনাদের এই কথাগুলো আমাকে আশ্বস্ত করে কমান্ডার। আনন্দ হয় এই ভেবে যে অপসৃয়মান ক্ষয়িষ্ণু মানব সভ্যতার মধ্যে অন্তত একটি সামন্তরাল প্রজাতি এখনো সৌজন্যতা বোধ ধরে রেখেছে। যাই হোক, সময় অত্যন্ত স্বল্প, তাই বিষয়টা আগে বলিনি। আপনারা সকলেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ফলের ভুক্তভোগী। যুদ্ধটা অবশ্য কেউই আপনারা চোখে দেখেননি। আমি দুর্ভাগা যে সেই ভয়াবহতা চোখের সামনে দেখেছি এবং তার ভয়াবহ স্মৃতি নিয়ে এখনো বেঁচে রয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই মুহূর্ত যখন আমাদের দেশ জড়িয়ে গেল এই ভয়াবহ যুদ্ধে। ভয়ঙ্করী যুদ্ধ কেড়ে নিয়ে গেল গোটা বিশ্বের জনসংখ্যার একটা বিরাট অংশ। যা পড়ে রইল তার বেশিরভাগই হয় শারীরিকভাবে পঙ্গু, নয়তো মানসিকভাবে পশু। তবে আসল ক্ষতি সাধন হয়েছে অন্যত্র। তা হলো যুগ যুগ ধরে তিল তিল করে অর্জন করা মানব গোষ্ঠীর জ্ঞান। তখন ক্লাউড কম্পিউটিং এর যুগ ছিল, ফলে বেশ কিছু ক্ষেত্রে এই হৃত সম্পত্তি পুনরুদ্ধার হতে আমাদের বেশি অসুবিধা হয়নি। যদিও যা পুনরুদ্ধার হয়েছে তা সামগ্রিকতার বিচারে যৎ সামান্য, তবুও মোটের ওপর বলা যেতে পারে আমরা সফল। আমাদের ব্যবহারিক জ্ঞান পুনর্নির্মাণের প্রশ্নে। কিন্তু আসল ধাক্কাটা আমরা খেয়েছি অন্যত্র। বিভিন্ন যুগ ধরে বিভিন্ন ধর্মাবলম্বীদের মূল বা প্রধান মনীষীদের বাণী সম্বলিত যে ধর্মগ্রন্থগুলি, তাদের বিভিন্ন আচার আচরণ বা প্রথা, বিভিন্ন লৌকিক উপাচার, কথন বা পুরাণ, লোকগাথা এবং অন্যান্য উপকথা, সংক্ষেপে বিভিন্ন সংস্কৃতির যে মূল সূত্র সমন্বিত পঞ্জিকা, যুদ্ধের শেষে এসে দেখা গেল সব শেষ। তার ক্ষীণতম সূত্রগুলি পর্যন্ত মিলিয়ে গেছে হাওয়ায়। তার আর কিচ্ছু বাকি নেই। এখানে আপনাকে একটু বিঘ্নদান করব সর্বাধিনায়ক। এই গ্রন্থগুলি, তা সে যে মতবাদেরই হোক না কেন, তার নৈতিক মূল্য যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, তবে তা মহাকাশের তথ্য ভাণ্ডারে জমা রাখা হয়নি কেন? দ্বিতীয়ত, ব্যবহারিক জ্ঞানের মূল সূত্রগুলি তো পুনরুদ্ধার হয়ে গিয়েছে। সেখানে মতবাদ ধর্মী এই গ্রন্থগুলির পিছনে পড়ে থাকবার কোনো কারণ তো দেখছি না আমি। আপনি কি ঈশ্বরকে বিজ্ঞানের আগে রাখতে চাইছেন? আপনার প্রশ্নটি দ্ব্যর্থবোধক জেনারেল, যদিও যথেষ্ট বুদ্ধিদীপ্ত প্রশ্ন। আচ্ছা, একটা কথা বলুন তো, বাইরে যে নরপিশাচ গোষ্ঠীটি এখন ঘুরে বেড়াচ্ছে উচ্ছৃঙ্খল ভাবে,
ওই যাদের পোশাকি নাম দেওয়া হয়েছে ঘাতক গোষ্ঠী, তাদের সঙ্গে আমাদের মূলগত পার্থক্যটা কোথায়? ওরা তো আমাদের মতোই মানুষ, তাহলে ওদের আমরা বুঝিয়ে সঠিক পথে আনতে পারছি না কেন? ওদের শারীরিক প্রতিবন্ধকতাগুলি বাদ দিয়ে বলবেন ওটা তেজস্ক্রিয়তার ফসল। চিন্তা শক্তির গভীরতা কম, জৈব প্রবৃত্তিগুলি অত্যন্ত বেশি, সর্বক্ষণ একটি আক্রমণাত্মক মনোভাব, নৈতিক চরিত্র তলানিতে। নৈতিক চরিত্র জেনারেল, এখানেই দরকার নীতির। আর এই জন্যই দরকার মূল্যবোধের গঠন। আমরা প্রবীণরা যতটা সম্ভব আমাদের এই গোষ্ঠীর মানুষজনকে সহযোগিতা করেছি মূল্যবোধ গঠনে, কিন্তু এটাই যথেষ্ট নয়। এর জন্যই দরকার লুপ্ত হয়ে যাওয়া সেই মূল্যবান গ্রন্থগুলির, যা কঠিন সময়ে আমাদের পথ দেখাবে, নতুন করে তৈরি করবে মানব সভ্যতাকে। এক মিনিট, যতদূর আমি মনে করতে পারছি, তৃতীয় মহাযুদ্ধের নেপথ্যে যে ভয়াবহ বিবাদ কাজ করছিল তার অন্তর্নিহিত কারণগুলি ছিল এইসব গ্রন্থগুলি। গোটা বিশ্ব কার্যত ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এইসব গ্রন্থগুলিকে কেন্দ্র করে। ক্রমবর্ধমান অবিশ্বাসের কারণ ছিল এগুলি। এদেরকে পুনরুদ্ধার করতে গিয়ে গোটা বিশ্বকে আবার আমরা ঠেলে দিচ্ছি না তো চতুর্থ বিশ্বযুদ্ধের দিকে? আপনি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হয়ে এই কথা যাক, বলেই যখন ফেলেছেন তখন এর নেপথ্যে আমি দু চার কথা বলবো। আপনাদের কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়ে। এই প্রস্তাবে ঘরে উপস্থিত সকলেই ঘাড় নেড়ে সম্মতি জানালে তার বক্তব্য শুরু করলেন বৃদ্ধ। বাণী সংকলিত বিভিন্ন মতাবলম্বীদের মূল গ্রন্থগুলি থাকা সত্ত্বেও পৃথিবী বিভিন্ন সময় ভয়ঙ্কর নিষ্ঠুরতার সাক্ষী থেকেছে। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং নামে একজন মঙ্গোল নৃপতি ভারতবর্ষের উত্তর দিক আক্রমণ করেন। দিল্লি অধিগ্রহণের পর তিনি যখন নগর ছেড়ে চলে যান, পেছনে রেখে যান সেখানকার নাগরিকদের স্তূপাকৃতি কাটা মন্দির পাহাড়। 1492 সালে কলম্বাস নামক জনৈক পর্যটক অভিযানে যাওয়ার পথে খুঁজে পান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। সেখানকার বেশিরভাগ মানুষদের হত্যা করেন তিনি, বাকিদের দাস করে রেখে দেন নিজের দাবে। তোমরা কি জানো যে এর বেশ কিছু শতাব্দী আগে, মাত্র 200-250 বছরের ব্যবধানে 8খানা কুরুশেদ বা ধর্মযুদ্ধ হয় দুই ভিন্ন মতাবলম্বীদের মধ্যে? কত নিরীহ মানুষ বলি হয় এই বিরাট যুদ্ধগুলিতে। আর নৃশংসতার ভয়ঙ্করতম নজির তো আমাদের এই তৎকালীন বাংলাতেই ছিল, সতীদাহ প্রথা। স্রেফ পর সম্পত্তি হরণ করবার জন্য সদ্য বিধবা মহিলাদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হতো আগুনে। নৃশংসতা আমাদের স্বভাবজাত মৌলিক উপাদান,
আর এই হিংস্রতার পেছনে মনোভাব একটাই, আমাদের মতবাদ সর্বশ্রেষ্ঠ, বাকিদের থাকবার কোনো প্রয়োজন নেই, আমরাই সর্বশ্রেষ্ঠ। সেটাই তো আমার প্রশ্ন সর্বাধিনায়ক। গ্রন্থগুলি থাকাকালীনই যদি মানুষদের চিন্তাধারা এমন হবে, তাহলে ওই গ্রন্থগুলি চলে গিয়ে কারোর ক্ষতি সাধন তো হয়নি, উল্টে মানব সভ্যতার তো এতে লাভই হয়েছে একদিক দিয়ে বলতে গেলে। আপনারা যুদ্ধোত্তর প্রজন্মের ছেলেমেয়েরা ওই গ্রন্থগুলি বা তার মধ্যে অন্তর্নিহিত মনুষ্য ধর্মগুলি চোখে দেখেননি বলেই এই কথা বলছেন। যে মতবাদেরই হোক না কেন, এই গ্রন্থগুলির স্থাপনা হয়েছিল মানব জাতির মঙ্গলের কথা ভেবে। এর রচয়িতারা বিভিন্ন সময় আত্মবলিদান দিয়েছিলেন মানব জাতিকে রাস্তা দেখানোর জন্য। এ তো আর মিথ্যে নয়। এর সঙ্গে আসল বিষয়টি জানিয়ে রাখি, প্রত্যেকবার এই জাতীয় নৃশংসতার সামনে মানুষ অসহায় হয়ে নতজানু হয়েছে, গলা বাড়িয়ে দিয়েছে উদ্যত অস্ত্রের সামনে। এ কথা সত্য, কিন্তু এ কথাও সত্য মহাবিপর্যয়ের পরেও এই মানুষরাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, জীবন তার রাস্তা খুঁজে নিতে পেরেছে স্বাভাবিক গতিতে এগিয়ে চলবার জন্য। কেন? তার কারণ এগিয়ে চলবার সাহস তারা খুঁজে পেয়েছে তাদের নিজ নিজ মতের গ্রন্থগুলির মধ্যে। আপনারা কেউ রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন? ঘরে উপস্থিত প্রতিটি সদস্য একে অপরের দিকে আর চোখে একটু দৃষ্টি বিনিময় করে নিলেন, তারপর নিশ্চুপ হয়ে রইলেন সকলে। বোঝা গেল এই নাম তারা ইতিপূর্বে শোনেননি। আপনাদের গ্লানির কোনো কারণ নেই, হে আমাদের প্রবীণদের ব্যর্থতা। যাই হোক, রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় নবজাগরণের সুক্তারা। একটু আগেই সতীদাহ প্রথার ব্যাপারে বলছিলাম না? এই নৃশংস প্রথা বন্ধের নেপথ্যে উদ্যোগী পুরুষ ছিলেন তিনি। আর তলোয়ারের জোরে নয়, তিনি কিন্তু এই প্রথা বন্ধ করেছিলেন শাস্ত্রের জোরে। কাজেই কেন এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি মহাকাশের তথ্য ভাণ্ডারে রাখা হয়নি, এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে ভালো পারতেন তৎকালীন রাষ্ট্রনায়করা। তারা যদি আধ্যাত্মিক জ্ঞানের পরিবর্তে মাদার অফ অল বম্বস প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তবে তা তাদের মনোভাব, আমার নয়। আর আপনি কি ঈশ্বরকে বিজ্ঞানের আগে রাখতে চাইছেন? প্রশ্নের উত্তরে বলি, মানুষের মধ্যে যাই ভালো তাই ঈশ্বর। সেক্ষেত্রে আমি ঈশ্বরকে বিজ্ঞানের আগে রাখা পছন্দ করব, কারণ প্রযুক্তি নয়, মনোভাবটাই আসল। রূপককে বাদ দিয়ে কাজের কথায় আসি। এই মূল্যবান গ্রন্থগুলিকে যদি কোনোভাবে পুনরুদ্ধার করে সব কটি মত থেকে একটি সুন্দর নির্যাস বের করে যদি তা সভ্যতার সামনে আনা যায়, তবে ক্ষয়িষ্ণু মানব সভ্যতা পথ খুঁজে পাবে আলোর পথে উঠে আসবার। পরিস্থিতি হয়তো আগের থেকে সহজ। আমি আপনার সঙ্গে এ বিষয়ে ঠিক সহমত হতে পারছি না সর্বাধিনায়ক। অবশেষে মুখ খুললেন মোটা সোটা মধ্যবয়স্ক মহিলাটি। চিকিৎসা ও জৈব গবেষণা বিভাগের সর্বময় কর্ত্রী তিনি। বিশ্ব এখন কার্যত দুটি ভাগে বিভক্ত। নিরাশাবাদীরা একদিকে,
যাদের মতবাদ মূলত একটি দর্শনের ওপর দাঁড়িয়ে, কেড়ে খাও। আর অপরদিকে আমরা, যারা একটি প্রায় বিলুপ্ত প্রজাতিকে আবার আগের পর্যায়ে ফেরত নিয়ে যাওয়ার কথা ভাবছি, সমাজ ব্যবস্থাকে পুনর্বহাল করবার ব্রতী হয়েছি। এই অবস্থায় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে পারে এরকম ভিন্ন মতগুলিকে আবার মাটি খুঁড়ে তুলে আনবার চেষ্টা কেন, সেগুলি যখন নিশ্চিহ্ন হয়ে গেছে? তার কারণ এটাই উপযুক্ত সময় ভিন্ন মতগুলিকে একত্র করে একটি নতুন মতবাদকে গড়ে তোলা। আমরা খারাপগুলিকে বাদ দেব, ভালোগুলিকে গেঁথে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব, যেখানে সবাই সমান হবে। এই নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ঝগড়া না বাঁধে সেরকম কড়া একটা অনুশাসন তৈরি করতে পারব। কখনো কখনো ধ্বংস শত্রু নয় বন্ধু, নতুনকে তৈরি করে ধ্বংস। আমি যে মতবাদে বিশ্বাসী ছিলাম বা এখনো আছি, তাতে এই বাণীটি রয়েছে: সৃষ্টি, স্থিতি, লয়, এই তিন নিয়েই এই সংসার। একে মেনে নেওয়াটা আমাদের কর্তব্য। কমান্ডার অনেকক্ষণ যাবৎ উসখুস করছিলেন। তিনি প্রতিরোধ বাহিনীর মূল দায়িত্বে থাকা ব্যক্তি। এক জায়গায় বেশিক্ষণ চুপচাপ বসে থাকা তার ধাতে নেই। এখন সর্বাধিনায়ক থামতেই তিনি প্রশ্ন করলেন, আপনার বক্তব্যের মূল নির্যাসটুকু বুঝতে পারছি সর্বাধিনায়ক। প্রাচীন মত সম্বলিত গ্রন্থগুলি আপনি ফেরত পেতে চাইছেন ক্ষীয়মান মানব প্রজাতিকে একটু অক্সিজেন দেওয়ার আশায়। এই অবধি বুঝতে সমস্যা নেই। প্রশ্নটি হলো কিভাবে? এই বাণীগুলি বা এই গ্রন্থগুলি তো চিরকালের জন্য হারিয়ে গিয়েছে বলছেন। এই কথায় প্রথমবারের জন্য থমকালেন সর্বাধিনায়ক। বেশ কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলেন তিনি, যেন কিছু একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছেন তিনি, একাগ্র মনে কমান্ডারের দিকে স্থিরভাবে তাকিয়ে। তারপর বেশ কিছুক্ষণ বাদে জড়তা কাটিয়ে উঠে তিনি বললেন, একটা উপায় আছে কমান্ডার, মাত্র একটা, আর বড় ক্ষীণ সুতোর ওপর ঝুলছে তা। না, এদিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, আমাদের ঘুরে যেতে হবে। হতাশ গলায় বলল তরুণীটি, যদিও তার সন্দিগ্ধ দৃষ্টি ছিল যুবকটির উপর ন্যস্ত। বড় অদ্ভুত দুটি বিষয় চোখে পড়েছে তার যুবকটির দেহে অপারেশন চালাবার সময়। তরুণীটি এই ভেবে সন্ত্রস্ত ছিল যে সেলাই চালাবার সময় সূচ বিঁধলে পরে যে চিৎকার হবে তাতে আকৃষ্ট হয়ে তাদের অবস্থানে চলে আসতে পারে বিরুদ্ধ ঘাতক গোষ্ঠীর লোকজন। এক প্রকার জোর করেই সে বাধ্য করেছিল যুবাকে মুখে একটি মোটা কাপড় ঠুসে নিতে। কিন্তু বাস্তবিকই যখন সেলাই চলছে, একটি উক পর্যন্ত বেরোয়নি যুবকের মুখ থেকে। বেশ দীর্ঘ একটি সময় লেগেছিল ক্ষতস্থানের নিরাময়। গোটা সময়টা ধরে কার্যত একটি কাতর ধ্বনিও বেরোয়নি যুবকের মুখ দিয়ে। অতটা লম্বালম্বি দীর্ঘ একটি ক্ষত সেলাই হলো, অনেকটা রক্ত বেরোলো, তাতে যুবকের কোনো বিকার নেই। এ কেমন করে সম্ভব? তবে এর থেকেও যুবকটির প্রতি তার বেশি সন্দেহ হয়েছে অন্য একটি ব্যাপারে। অপারেশন চালাবার সময় অন্তত দুবার সে খেয়াল করেছে, মানুষ যখন কোনো কিছু কান পেতে শোনে তখন যেরকম একাগ্রতা তার মধ্যে কাজ করে,
ঠিক সেই রকমই একাগ্রভাবে যেন কান পেতে কোনো একটি বিষয় খুব মন দিয়ে শুনছে যুবকটি। কাজের মধ্যে থাকায় প্রথমে বিষয়টিকে অতটা গুরুত্ব দেয়নি তরুণীটি, কিন্তু কাজ শেষে একটি সন্দেহ দেখা দেয় তার মনের ভিতরে। এই যুবকটির সঙ্গে শত্রু দলের কোনো যোগ নেই তো? সন্দেহটি অল্পক্ষণের মধ্যেই এত তীব্র আকার ধারণ করে যে নিরসনের জন্য পর্যবেক্ষণের অছিলায় সে ভালো করে খেয়াল করে যুবকের কানের কাছটা। না, এখানে কোনো কমিউনিকেটিং ডিভাইস তার চোখে পড়েনি। তাহলে যুবক মাথা ঝুঁকিয়ে কার কথা শুনছিল? একটি রাস্তা খুঁজে পাওয়ার আশায় যুবকটি তখনও আশেপাশে লক্ষ্য করছিল, কিন্তু সত্যিই কি কোনো রাস্তা আছে যাওয়ার? বিশাল ব্রিজটি ভাঙাচোরা একটি কংক্রিটের আর লোহার স্তূপ। মাঝখানের অংশে কিছুই নেই, পুরোটাই প্রায় ফাঁকা। সামান্য দু একটা টুকরো 20 বর্গা মতো কিছু গায়ে গায়ে আটকে রয়েছে দুটো ধার দিয়ে। বিরাট এই ক্যান্টিলিভার সেতুর পুলিং বিমগুলি আলগা হয়ে কেটে হাওয়ায় দুলছে মাঝে মধ্যে একটি অদ্ভুত ঝিনঝ্যাং আওয়াজের সঙ্গে। কোনো কোনো জায়গা আবার বিপজ্জনকভাবে নেমে গিয়েছে সোজা নদী খাতে। ভাঙা বিমগুলো একে অপরের গা লাগোয়া হয়ে তৈরি হয়েছে লোহার একটি ঘন জঙ্গল, যার ভিতরটি দিনের বেলাতেও ঘন অন্ধকার। অনেকক্ষণ ধরে পারাপারের একটি রাস্তা খুঁজে বের করবার জন্য ভাঙা ব্রিজটিকে খুঁটিয়ে দেখছিল যুবকটি। আর এইভাবে দেখতে দেখতেই হঠাৎ আরেকটি স্মৃতিকণা যেন ভেসে এলো তার চোখের সামনে। বিশাল বড় একটি ব্রিজ, আপাদমস্তক লোহা দিয়ে নির্মিত সেটি। বিরাট লম্বা এই ব্রিজের ওপর ব্যস্ত নাগরিক জীবন, যানবাহন, লোকজন, পিচ ঢালা রাস্তা, গতিশীল একটি সমাজের সর্বাঙ্গীন চালচিত্র। ব্রিজটি কিন্তু ভাঙা নয় মোটেও, বরং পরিপূর্ণ যৌবনের দীপ্তি তার দেহে। নদীটিও মোটেও শুকনো নয়, বরং পুরোটা পরিধি জুড়ে সম্পূর্ণ কলেবরে স্বতঃস্ফূর্তভাবে সামনে বয়ে চলা তরুণী নদী সেটি। ওপরে ব্রিজ থেকে ঝুঁকে পড়ে তাকে দেখছে বেশ কিছু কৌতূহলী মুখ। কি যেন নাম এই ব্রিজের? হাড়া হাবড় কি নাম এই ব্রিজের? মনে আসছে না একদম। ওই তো একটি অদ্ভুত দর্শন পাখি এসে বসেছে ব্রিজের এই ধারের রেলিংটিতে। কুচকুচে কালো এই পাখিটির নামটাই বা কি? কৌতূহলী যুবক যেন স্বপ্নের মধ্যেই হাত বাড়িয়ে চেপে ধরতে গেল এই পাখিটিকে। আরে কি করছেন? কি করছেন? পড়ে যাবেন তো। দাঁড়ান, শুনতে পাচ্ছেন? দাঁড়ান। একটি প্রবল চিৎকারের সঙ্গে একটি হ্যাঁচকা টানে যেন এক ঝটকায় বাস্তবে ফিরে এলো যুবক। পিছনের তরুণীটি চেপে ধরেছে তাকে। সামনে মুখ বাড়িয়ে দেখলেন যুবক, পায়ের নিচেই বিরাট এক গর্ত। তরুণীটি না ধরলে এতক্ষণে গর্ত দিয়ে গলে একেবারে নিচে শুকনো নদী খাতে। সরে আসুন। হ্যাঁ, এখানে বসুন। ওঠবার মুখটিতেই একটি চাতাল মতো অক্ষত অংশ ছিল রেলিংয়ের একেবারে গায়ে। সেখানে বসলেন তিনজনেই। বাচ্চাটি তার এরকম কাণ্ড কারখানা দেখে ভয়ে গুটিয়ে গিয়েছিল। এখন সে বসলো গিয়ে একেবারে মায়ের কোল ঘেঁষে অপর প্রান্তে। কে আপনি? কোথা থেকে এসেছেন? আপনার আচরণ এত অদ্ভুত। ক্ষমা করবেন, কিন্তু প্রশ্নটা না করেও থাকতে পারলাম না। আপনার সম্বন্ধে জানলে হয়তো কিছু সাহায্য করতে পারি।
যুবকটি সোজাসুজিভাবে তাকালো তরুণীটির দিকে। এই অবধি আস্তে যতজন ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছে তাদের মধ্যে এই তরুণীটি প্রথমজন যে প্রথম সাক্ষাতেই তাকে মেরে ফেলতে খড়গহস্ত হয়ে ওঠেনি। সব থেকে বড় ব্যাপার, দীর্ঘ সাক্ষাতের পরেও এখনও এ বেঁচে আছে, বাকিদের মতো লাশ হয়ে পড়ে থাকেনি একটা কোণে। একে হয়তো সাহস করে কিছু বলা যেতে পারে। কে আপনি? জানি না। জানি না মানে? এর মানেটা কি? মনে পড়ছে না। বাহ, চমৎকার। এরপর হয়তো বলবেন কোথা থেকে আসছেন সেটাও মনে পড়ছে না, তাই তো? না। হতাশ মুখভঙ্গি করল তরুণী, তারপর মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। এই প্রথম শতপ্রণোদিত হয়ে কথা বলল যুবকটি। এই ব্রিজে উঠবার মুখে যে গাড়ির জঞ্জালগুলো দাঁড়িয়ে আছে এখানে, আমি সেগুলো নাম্বার মুখস্থ বলে যেতে পারি পরপর, কিন্তু আমার নিজের ব্যাপারে খুঁটিনাটি কিছুই আমার মনে পড়ছে না। আবার তার দিকে ফিরে তাকালো তরুণী। একটুক্ষণ চুপ করে তাকিয়ে দেখে নিল যুবককে ভালো করে, তারপর বলল, তা আপনি এমন কিছু বলতে পারেন কি যা আপনি জানেন? মাথা নিচু করে একটুখানি ভেবে নিল যুবকটি, তারপর মুখ তুলে সে বলতে শুরু করলো। গতকাল রাত্রে আমার ঘুম ভাঙে একটি মাটির নিচের ঘরে। খুব উজ্জ্বল সেই ঘর, সাদা দেওয়াল, সাদা মেঝে, আর ২০ ঠান্ডা ঘরের তাপমাত্রা। এত ঠান্ডা যে হাত পায়ের আঙুলগুলি পর্যন্ত নাড়াতে পারছিলাম না। প্রথম দিকে খানিকক্ষণ শুয়ে থাকতে হয়েছিল, তারপর ধীরে ধীরে উঠে বসলাম। গা থেকে নল আর প্যাচগুলি অবশ্য আগেই খুলে নিয়েছিলাম। প্যাচ আর নল এর মানে? আমার গায়ে একটা সুতো পর্যন্ত ছিল না, পরিবর্তে শরীরের বিভিন্ন অংশগুলি দিয়ে নল ঢোকানো ছিল। নাকে, মুখে, বুকে, পেটে, এমনকি পিছনের মলদ্বার দিয়েও একটি। বুঝেছি। তারপর? আমাকে মনে হলো একটি বাক্সের মধ্যে যেন ভরে রাখা হয়েছিল। পুরোটা কাঁচ দিয়ে তৈরি একটি কফিনের মতো আকৃতির বাক্স। যদিও আমার গান হওয়া ইস্তক আমি দেখছি যে কাঁচের বাক্সের ওপরের ডালাটা খোলা ছিল। কে খুলেছিল তা জানি না। যাই হোক, নিচে নেমে দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে আমি পড়ে গেলাম মেঝেতে। আসলে পায়ে এক ফোঁটা জোর ছিল না, অনেকক্ষণ পড়েছিলাম একইভাবে। তারপর নির্দেশ পেয়ে সেই অনুযায়ী হাত পা ভালো করে ঘষে ঘষে আস্তে আস্তে উঠে দাঁড়াতে পারলাম। এক মিনিট, নির্দেশ পেয়ে মানে? কোথা থেকে এলো নির্দেশ? কে দিল? তরুণীটির দিকে অল্প কিছুক্ষণ তাকিয়ে যুবক নিজের মাথার দিকে তর্জনের নির্দেশ করে বলল, এইখান থেকে। জানি না কি ব্যাপার, কিন্তু জ্ঞান হওয়ার পর থেকেই মাথার ভিতর থেকে ক্রমাগত যেন কেউ কিছু বলছে মাঝে মধ্যেই। বিভিন্ন রকমের নির্দেশ, কিন্তু কার্যকর। এই যেমন জামা কাপড় কোন ঘরে আছে, খাবার কোথায় রাখা আছে, জল কোথায়, অস্ত্রই বা কোথায়, সিঁড়ি দিয়ে কোথায় উঠে আসতে হবে, বাড়ি থেকে কিভাবে বেরোতে হবে, এমনকি কোন রাস্তা ধরে এগিয়ে আসতে হবে, সব কিছু। আপনাদের বাঁচানোর নির্দেশ আমার মাথার ভেতর থেকেই আমি পাই, যেন কেউ দেখতে পাচ্ছে আমি কি করছি, শুনতে পাচ্ছে আমি কি বলছি। খানিকক্ষণ তীক্ষ্ণ চোখে যুবকের কথাগুলি খুব মন দিয়ে শুনল তরুণী। তারপর কিছু একটা ভেবেই যেন হঠাৎ করে উঠে দাঁড়ালো সে। যুবকের দিকে তাকিয়ে সে নির্দেশ দিল, উঠে দাঁড়ান। কোনো প্রশ্ন নয়, সোজা উঠে দাঁড়ান। কিছু বুঝতে না পেরে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল যুবক। তাকে দুই দিকে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দিয়ে এবার তার পরনের জামা কাপড়ের লাইনিংগুলি ভালো করে তল্লাশি করতে শুরু করে দিল তরুণী। বেশ খানিকক্ষণ তল্লাশি চালানোর পর ওপরের পাতলা জ্যাকেটের ভিতর থেকে পুঁতির মতো গোল একটি জিনিস হাতে করে বের করে আনলো সে। সূর্যের দিকে ঘুরিয়ে জিনিসটিকে কিছুক্ষণ ভালো করে দেখে নিল তরুণীটি। তারপর যুবকের দিকে সেটিকে ঘুরিয়ে সে বলল, আপনার সদা জাগ্রত প্রহরীর চোখ ফেলে দিতে পারেন, ওটা অকেজো হয়ে গিয়েছে। জিনিসটিকে হাতে করে ঘুরিয়ে একবার ভালো করে দেখে নিয়ে ফেলে দিল যুবকটি। বডি ক্যাম,
জিনিসটির সঙ্গে সে আগেও পরিচিত, কিভাবে তা মনে নেই, কিন্তু এই জিনিস সে আগেও দেখেছে। কিন্তু এত ছোট্ট কমপ্লিকেটেড ডিভাইস, এত পাতলা ডিজাইন সে আগে কখনো দেখেনি। আপনার আইপ্যাডে সদর দপ্তরের জিপিএস, আপনার মাথার ভেতর একটি ভয়েস ট্রান্সমিটার লাগানো, গায়ে বডি ক্যাম লাগানো। আপনি সত্যিই জানেন না আপনি কে। সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল তরুণীটি। উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল যুবকটি। এমন সময় হঠাৎ বাচ্চা মেয়েটির চাপা একটি ডাকে তার দিকে চোখে গেল দুজনেরই। ডান হাত তুলে একদিকে তর্জনী নির্দেশ করে কিছু একটা দেখাতে চাইছিল সে। সেদিকে দৃষ্টি ঘোরাতেই তরুণীটি তাকে বলল, এখানে নয়, এই খোলা জায়গায় আমরা ওদের চোখে পড়ে যাব। আমার পেছনে আসুন, তাড়াতাড়ি। চাপা গলায় কথা কয়টি বলেই সামনে বেশ কিছুটা দূরে একটি লোহার স্তূপের আড়ালে গুঁড়ি মেরে এগিয়ে আত্মগোপন করল তিনজনেই। জায়গাটা ছায়া ছায়া, এখান থেকে তাদের চিহ্নিত করা মুশকিল। ঘাতক গোষ্ঠীর লোক, ওরা বুঝতে পেরেছে আমরা এখানে আছি, ধারে কাছেই কোথাও। এখন কি হবে? ফিস ফিসিয়ে জিজ্ঞাসা করল তরুণী। প্রত্যুত্তরে পিঠে ঝোলানো সাপ্রেসড MP5 বন্দুকটিকে ঘুরিয়ে সামনে এনে একবার পরীক্ষা করে নিয়ে আবার পিঠেই ঝুলিয়ে রাখল যুবকটি। কোমরের পিছন দিক থেকে নিজের গ্লক 17 পিস্তলটি বের করে ম্যাগাজিন খুলে দেখে নিল তাতে গুলি ভরা কি না। তারপর সদ্যপ্রাপ্ত সাপ্রেসরটি ভালো করে তাতে লাগিয়ে সেটিকে শব্দ নিরোধক বানিয়ে নিল সে। এরপর তরুণীর দিকে তাকিয়ে বলল, ব্রিজের দুটি ধারে বেশ কিছুটা অঞ্চল জুড়ে অপর পারে যাওয়ার ক্ষীণ একটি রাস্তা কোনো মতে টিকে আছে। অন্তত পা ফেলা যেতে পারে এরকম চওড়া রাস্তাটি। একদিকে পুরোটা জুড়ে প্রায় গর্ত, আর একদিকে রেলিংয়ের ভাঙাচোরা টুকরো। একটি মানুষের ওজন বহন করতে পারবে এই সিমেন্টের চাংড়াগুলি, এটি আমার দৃঢ় বিশ্বাস। আপনি মেয়েকে পিঠে নিয়ে উঠে দাঁড়ান, একদিকে রেলিং ধরে ধরে ব্রিজ পার হতে চেষ্টা করুন। মনে রাখবেন রেলিংয়ের দিকে, পিছন দিকে মাথা ঘোরাবেন না। মোটামুটি সামনের ওই 70 গজ জায়গা পেরোলেই আবার পা রাখার বড় চাতাল পেয়ে যাবেন। যান। পিঠের ব্যাগ থেকে মজবুত একটি দড়ি দিয়ে মায়ের পিঠের সঙ্গে মেয়েকে ভালো করে বেঁধে দিল যুবকটি। মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে কিনা তা ভালো করে জেনে নিল সে। কিছু সমস্যা নেই দেখে যুবকটি এবারে তরুণীকে নির্দেশ দিল সামনে এগিয়ে যেতে। কিন্তু আপনি? আমি এখন ওদের সবকটাকে মেরে ফেলতে চলেছি। ঠান্ডা নিষ্পৃহ গলায় কথা কয়টি বলে সাপ্রেসড পিস্তলটিকে ধরে সামনের দিকে 2 পা এগিয়ে গেল যুবকটি।